পূর্ণ মাত্রায় ফিরছে আওয়ামী লীগ। দিল্লির সবুজ সংকেতে গোপন খেলা শুরু তারেকের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে 21শে ফেব্রুয়ারিতে ইতিহাস ঘটালো নিষিদ্ধ ছাত্রলীগ। ধীরে ধীরে সফল হচ্ছে শেখ হাসিনার মাস্টার প্ল্যান। আওয়ামী লীগের সাথে বিএনপির ডিল ফাইনাল। শহীদ মিনারে ছাত্রলীগ যে সাহসিকতার পরিচয় দিলেন, সেইটা অবশ্যই আওয়ামী লীগের আমলের শিক্ষামন্ত্রী নওফেলের নেতৃত্বে আমি বলতে চাই। নিষিদ্ধ থাকা অবস্থায় তারা যে ভুল করেন নাই এবং সেইটা যে সরিয়ে দিতেও ভুল করেন নাই, সেইটাই তার প্রমাণ। এদিকে কেন দেশ ছেড়ে রাতারাতি পালাচ্ছেন উপদেষ্টারা? ভয়ঙ্কর চাপে ইউনুস। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এই চাঁদাবাজির অভিযোগ, সন্ত্রাসের অভিযোগ কিন্তু পুরো সময়কাল জুড়ে 2024-এর আগস্টের পর থেকেই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি তুলছে। কিন্তু যেহেতু ওই পক্ষের রাজনীতিকে একটা বিরাট অংশের মানুষ অনুমোদন করে না, কাজে তারা তখন বিএনপির এই সমালোচনায় তাদের সঙ্গে গলা মেলাতে পারে না। কিন্তু সংবাদ মাধ্যমে রুমিন ফারহানা তখন হয়ে ওঠেন সারা বাংলাদেশে বিএনপি কি করছে সেটার সবচেয়ে বৈধ সমালোচনাকারী। এবং রুমিন ফারহানা নির্বাচনে জয়লাভের পরেই তাই এটা পরিষ্কার করেন যে তিনি বিএনপিতে ফেরার কথা ভাবছেন না, কারণ এরকম একটা চাঁদাবাজ সন্ত্রাসী দলের ভেতরে তিনি ফিরতে চান না। এদিকে ট্রাম্পের গোপন শর্ত মেনেই প্রধানমন্ত্রী তারেক। যুক্তরাষ্ট্রের কবলে বাংলাদেশ, ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য ফাঁস। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, কথাই বলে না। আজকে দেখেন তেজগাঁয়ের যে প্রধানমন্ত্রীর কার্যালয়, সেই কার্যালয়ে আজকে তারেক রহমান অফিস শুরু করলেন প্রধানমন্ত্রী হিসাবে। এদিকে তারেক রহমানের নির্দেশে খুলে যাচ্ছে আওয়ামী লীগের কার্যালয়ে, চোখে মুখে অন্ধকার দেখছে এনসিপি ও জামায়াত। আওয়ামী লীগের উপরে যে নির্বাহী আদেশ দেওয়া হয়েছে, সেই আদেশ উত্তোলন বাতিল হতে যাচ্ছে, আর সেই বাতিল হওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ পূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে। 21-এর চেতনায় উজ্জীবিত হয়ে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শেখ হাসিনার। আসুন 21-এর চেতনায় উজ্জীবিত হয়ে আমরা সকল অপশক্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। এদিকে কেন দেশ ছেড়ে রাতারাতি পালাচ্ছেন উপদেষ্টারা? ভয়ঙ্কর চাপে ইউনুস। পদ্মাপাড়ে হাবা মোরগের ঝুঁটি 180 ডিগ্রি ঘুরে গিয়েছে। শেষ হয়েছে দুঃশাসনের যুগ। 18 মাস পরে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র। সরকারে বিএনপি। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন। এই পালাবদলে সবথেকে বেশি বেকায়দায় পূর্বতন সরকার। দেশ ছেড়ে পরদেশী হওয়া ছাড়া তাদের সামনে যে আর দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই, সেটা দিনের আলোর মতো স্বচ্ছ। মানে যহ পলায়তি সহ জীবতি। কারণ দেশে থাকলে জেলের ঘানি আর সেখানকার ভাত খেতে হবে। দেশে থাকলে জনতার থেকে পচা ডিম, বাসি রুটি, আরও অনেক কিছু উড়ে আসতে পারে। এই 1.5 বছরে বাংলাদেশকে যে ইউনুস দায়িত্বের সঙ্গে পদ্মায় ডুবিয়ে দিয়েছেন, সেটা তারা এখন বুঝেছেন, যদিও বুঝতে অনেক দেরি হয়ে গেল। জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতায় আসীন হয়েছিলেন সরকার প্রধান। বলেছিলেন বাংলাদেশে প্রতিষ্ঠা করবেন ন্যায়ের শাসন, দেশের উন্নতির চাকা তরতরিয়ে চলবে। এক কথায় তিনি এক নতুন বাংলাদেশ গড়ে দেবেন। নতুন বাংলাদেশ তৈরি করেছেন ঠিকই, সেই বাংলাদেশ পেছনের দিক দিয়ে সবার আগে। অর্থনীতি ডুবেছে, একটার পর একটা কারখানা বন্ধ হয়েছে, ব্যবসায় মন্দা, কর্মসংস্থান নেই। ফলে 24শে জুলাই আগস্টে যারা সরকার বদলের জন্য পথে নেমেছিল, তারা এখন ইউনুস এবং তার সেই বিখ্যাত কৌরব বাহিনীর যোদ্ধাদের খোঁজাখুঁজি শুরু করেছে। সেই খবর তাদের কানে চলে গিয়েছে, তাই যে কোনো মূল্যে দেশ ছাড়ার জন্য তারা তৈরি। এই গলি ওই গলি তস্য গলি দিয়ে কোনো রকম বিমানবন্দরে পৌঁছনো, আর সেখান থেকে বিমান চেপে গন্তব্যের উদ্দেশ্যে উড়ে যাওয়া। গত 16 ফেব্রুয়ারি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান তিনি তার ফেসবুকে পেজে একটি পোস্ট করেন। সাংবাদিকের দাবি, উপদেষ্টাদের ঘনিষ্ঠ মহল থেকে এই তথ্য তিনি পেয়েছেন। 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিন দেশ ছাড়েন নেদারল্যান্ডসের নাগরিক ফয়েজ তৈয়ব। সকাল 10টা নাগাদ এমিরেটস এয়ারলাইন্সের বিমান EK583-এর বিমানে চেপে তিনি বিদেশ চলে গিয়েছেন। সূত্রের খবর, ঢাকা ছাড়ার সময় তিনি নেদারল্যান্ডসের পাসপোর্ট NMF001DHF ব্যবহার করেছেন। দেশ থেকে পালানোর চেষ্টা করছেন ইউনুসের প্রেস সচিব তথা বাংলাদেশ মব মুলুকের উদ্যোক্তা তথা জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের শীর্ষ নেতা শফিকুল আলম। আরও কয়েকজন দেশ ছাড়ার জন্য মুখিয়ে রয়েছেন। ব্যাপারটা অনেকটা এরকম হয়ে দাঁড়িয়েছে, নিঃশেষে প্রাণ কে করিবে দান, মানে কে আগে দেশ ছেড়ে পালাবে। যদিও শফিকুল আলম গত 15 ফেব্রুয়ারি একটি সাংবাদিক সম্মেলন করেন, সেখানে তিনি উপদেষ্টাদের দেশের গর্বিত সন্তান বলে অভিহিত করেন। শফিকুল বলেন, উপদেষ্টারা কেউ দেশ ছেড়ে চলে যাচ্ছেন না, তারা দেশে আছেন, দেশে থাকবেন। নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা উপস্থিত থাকবেন।
এদিকে আল জাজিরার সাংবাদিক তার পোস্টে লিখেছেন, ওই দুই উপদেষ্টার মধ্যে একজন দুপুর 12:50 চায়না ইস্টার্নের ফ্লাইটে ঢাকা ছাড়েন। একই দিনে সন্ধে 6:45 নাগাদ এমিরেটসের একটি বিমানে দেশ ছেড়ে চলে গিয়েছেন। তবে নিরাপত্তাজনিত কারণে তিনি ওই দুই উপদেষ্টার নাম প্রকাশ করেননি। জুলকারনাইন তার পোস্টে এই দেশত্যাগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বর্তমান সরকারের কাছে আর্জি জানিয়েছেন, যথাযথ অডিট ক্লিয়ারেন্স এবং নিরাপত্তা ছাড়পত্র ছাড়া যেন তাদের দেশ থেকে চলে যেতে দেওয়াটা ঠিক হবে না। সাংবাদিক এটাও বলেছেন, দায়বদ্ধতা নিশ্চিত করার স্বার্থে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের বিদেশ সফরের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে চলা উচিত। এদিকে ট্রাম্পের গোপন শর্ত মেনেই প্রধানমন্ত্রী তারেক। যুক্তরাষ্ট্রের কবলে বাংলাদেশ, ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য ফাঁস। বাংলাদেশে সেই সময় ক্ষমতায় তদারকি সরকার, সরকার প্রধান মোহাম্মদ ইউনুস। সেই সময় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে সালাহুদ্দিন আহমেদকে। তিনি খলিলুর রহমানের ইস্তফা দাবি করেন। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন, আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্টে প্রদান করবে কিভাবে ভাবলেন? এই ঘটনার কিছুদিন পরেই শোনা গেলে জনাব খলিলুর রহমান নতুন সরকার অর্থাৎ বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এই নিয়ে দেশবাসী তো আশ্চর্যই। তার চেয়ে বেশি আশ্চর্য খোদ বিএনপির শীর্ষ নেতারা। চারদিক থেকে প্রশ্নবান, খলিলুর রহমানের মধ্যে এমন কি দেখা গেল যার কারণে এই ইউনুস সরকারের এই আলোচিত উপদেষ্টাকে পররাষ্ট্রমন্ত্রী করতে হলো তারেক রহমানকে? খলিলুর রহমানকে যে দেশ নিয়ে বারে বারে পেঁচানো হয়েছে গত 1.5 বছর, বিএনপির শপথের একদিন পরেই দেখা গেল সেই দেশের খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা জানিয়ে বসলেন তারেক রহমানকে। ক্ষমতার মসনদে বসে খোদ মার্কিন প্রেসিডেন্টের শুভেচ্ছা পাওয়া খুব সহজ কথা নয়। পৃথিবীর যে কোনো দেশের যে কোনো নেতা এমন শুভেচ্ছা পেলে বর্তে যেতেন, কিন্তু বিএনপি মনে হয় এই ঘটনায় বেশি খুশি হতে পারছে না। কারণ এই 2 দিনেই বড় প্রশ্ন উঠে গিয়েছে নতুন সরকারের মন্ত্রিসভার বিরুদ্ধে। পুরো মন্ত্রিসভা নয়, তবে পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যে আলাপ শুরু হয়েছে তাতে আবার কান না দিয়ে উপায় নেই আমজনতার। প্রশ্ন উঠছে, খলিলুর রহমানকে কেন প্রয়োজন হলো বিএনপির? দেশে কি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো আর কোনো যোগ্য লোককে পাওয়া গেল না? বিএনপির জন্য খলিলুর রহমান কেন এত গুরুত্বপূর্ণ? নেট নিউজের নির্বাহী সম্পাদক নাজমুল আহসান খলিলুর রহমান সম্পর্কে বেশ কিছু তথ্য হাজির করেছেন। খলিল সম্পর্কে তিনি যা বলেছেন তাতে রহস্যের সমাধান অনেকটাই হয়ে যাওয়ার কথা। নাজমুল আহসান যা বলেছেন তার সারমর্ম হল, খলিলুর রহমান 2 বার এমন রাজনৈতিক পরিবর্তনের কেন্দ্রে এসে দাঁড়িয়েছেন। সেই সব পরিবর্তন শেষ পর্যন্ত বিএনপির ক্ষমতায় যাবার পথ পরিষ্কার করেছে। 2001 সালে তিনি ছিলেন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব, যার তত্ত্বাবধানে হওয়া নির্বাচনে বিএনপি বড় ধরনের জয় পায়। সেই সময় থেকে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। সেই সঙ্গে তৈরি হয় বিশ্বস্ততা। বছরের পর বছর ধরে সেই সম্পর্কগুলো নীরবে তিনি বজায় রেখেছেন। 2 দশকের পর আবারও এক সংকটময় মুহূর্তে ইউনুস সরকারের হাত ধরে তার আবির্ভাব ঘটে। গত বছর যখন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির সম্পর্কের চরম অবনতি ঘটে, তখন খলিলুর রহমানই লন্ডনে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের মধ্যস্থতা করেন। ওই বৈঠকেই প্রথমবারের মতো নির্বাচনের একটি সুনির্দিষ্ট সময়সীমা দিতে রাজি হন। বৈঠকের আগে 2 পক্ষের মতপার্থক্য কমিয়ে আনতে খলিলুর রহমান ব্যক্তিগতভাবে তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেন। ইউনুস প্রশাসনের ভিতরে দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম এবং উদ্যোগী কর্মকর্তা হিসেবে পরিচিতি পান খলিলুর রহমান। রোহিঙ্গা সংকট নিরসনে বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেও তিনি কেবল মানবিক বিষয়ে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। এই ইস্যুতে কথিত অপপ্রচারের ঢেউ মোকাবিলায় তিনি এক কূটনীতিকের কি দিয়ে তিনি কৌশলগত প্রস্তাবনাও তৈরি করিয়েছিলেন। তার কর্মতৎপরতা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ছায়াকে ম্লান করে দিয়েছে। তৌহিদ হোসেন যখন উচ্চ পর্যায়ের বৈঠক করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন, খলিলুর রহমান তখন বার্মিজ আরাকান আর্মির কমান্ডার থেকে শুরু করে ওয়াশিংটন ডিসি পর্যন্ত নিজের নেটওয়ার্ক গড়ে তোলেন। ওয়াশিংটনে এক সফরে খলিলুর রহমান হোয়াইট হাউসে ইলন মাস্কের সঙ্গে দেখা করেন। এরপর তিনি ইউনুসকে বাংলাদেশে স্টারলিংকের জন্য নিয়ন্ত্রক সংস্থার দ্রুত অনুমোদনের ব্যাপারে রাজি করান। ধারণা করা হয় এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে বাণিজ্য সংক্রান্ত এক সরকারি বিবৃতিতে শেষ মুহূর্তে একটি লাইন জুড়ে দেওয়া হয়, যেখানে উল্লেখ করা হয় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে গাজায় সৈন্য পাঠানোর বিষয়টি বিবেচনা করবে। এছাড়া মার্কিন তুলা আমদানির শর্তে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানিকে শুল্কমুক্ত করবে। জাতিসংঘের মহাসচিবকে ঢাকায় আনার মূল কারিগর এই খলিলুর, তাই তাকে পররাষ্ট্রমন্ত্রী করে তারেক রহমান প্রতিদান দিলেন, সেই সঙ্গে দিলেন স্বীকৃতি। 21-এর চেতনায় উজ্জীবিত হয়ে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শেখ হাসিনার। আসুন 21-এর চেতনায় উজ্জীবিত হয়ে আমরা সকল অপশক্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই।
আজ ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাণী দিয়েছেন। তিনি যা বলেছেন তা হুবহু তুলে ধরা হল। অমর ২১শে বাঙালির এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় কীর্তি। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির এই দিনে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ নামজানা অনেক বীর সন্তান। আমি তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এই জনপদের মানুষের হাজার বছরের আত্মপরিচয়ের সংগ্রামের দীর্ঘ পথপরিক্রমায় ভাষা আন্দোলন একটি কালজয়ী মাইলফলক। ধর্মের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই জাতিসত্তার পরিচয় নির্মাণে ভাষা আন্দোলনের সূচনা। রাষ্ট্রভাষা আন্দোলন সংগঠিত করতে গিয়ে ১৯৪৮ সালের ১১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার অনেক সহকর্মী গ্রেপ্তার হয়েছিলেন। এরই ধারাবাহিকতায় আসে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি। বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের আঁতুড়ঘর এই ২১শে ফেব্রুয়ারি। পরবর্তীতে স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধকে পরিচালিত করেছে ২১শে ফেব্রুয়ারির আত্মপরিচয়ের চেতনা। ২১শে ফেব্রুয়ারি শুধু বাঙালির ভাষা শহীদ দিবস হয়ে থেমে থাকেনি, আমাদের সময়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে। আমরা নিজের ভাষা ও জাতি পরিচয়কে যেমন মর্যাদা দেব, তেমনি সম্মান করব পৃথিবীর সকল মাতৃভাষা ও জাতি পরিচয়কে। এটি ২১শে ফেব্রুয়ারির দর্শন। দুর্ভাগ্যের বিষয়, আজ সংবিধান থেকে বাঙালি জাতি পরিচয় মুছে দেওয়ার ষড়যন্ত্র চলছে। বাঙালির প্রাণের উচ্চারিত শব্দমালা মুছে ফেলে জোর করে নতুন পরিচিতির অনুপ্রবেশ করানোর পায়তারা চলছে। আমরা উপলব্ধি করছি আত্মমর্যাদা রক্ষার সংগ্রাম এখনও শেষ হয়নি। ২১শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের পাথেয়। আসুন ২১এর চেতনায় উজ্জীবিত হয়ে আমরা সকল অপশক্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। বাংলার মানুষ মুক্তি পাক, বাংলার মানুষের জয় হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আধার কেটে ভোর হোক, বাংলাদেশ চিরজীবী হোক। বাংলাদেশে ২১শে ফেব্রুয়ারি দিনের সবচেয়ে আলোচিত খবর হয়ে উঠেছে বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক নেত্রী রুমিন ফারহানা, যিনি বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বতন্ত্র নির্বাচন করে বিরাট বিজয় লাভ করেছেন। সেই রুমিন ফারহানা তার নির্বাচনী এলাকা সরাইলে শহীদ মিনারে ১২টা ১ মিনিটে ফুল দিতে যাওয়ার পর সেখানে তিনি বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে ফুল দিতে পারেননি, তার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয়েছে এবং এরপর রুমিন ফারহানার সমর্থক নেতাকর্মীরা গিয়ে ঢাকা সিলেট মহাসড়ক এর প্রতিবাদে কয়েক ঘন্টা অবরোধ করে রেখেছেন। এই যে রুমিন ফারহানা, যার পিতা অলি আহাদ একজন ভাষা সৈনিক ছিলেন, তিনি বিএনপি ক্ষমতাসীন বিএনপির নেতাকর্মীদের বাধার মুখে ফুল দিতে যেতে পারলেন না শহীদ মিনারে। এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে, বাংলাদেশের সংবাদ মাধ্যমে সবচেয়ে আলোচিত খবরে পরিণত হয়েছে ২১শে ফেব্রুয়ারি তারিখে। দেখেন, এই যে রুমিন ফারহানা পরিণত হয়েছেন, অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন যে বাংলাদেশের একমাত্র বিরোধী দলীয় মুখ, বিরোধী দলীয় নেতা, একক বিরোধী দলে পরিণত হয়েছেন রুমিন ফারহানা। কারণ বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষ ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে এমন একটা পরিস্থিতিতে অংশ নিয়েছেন কিংবা নেন নাই, যখন তারা যে মধ্যপন্থার রাজনীতি অনুসারী, তারা আওয়ামী লীগের যে সেকুলার ধর্মনিরপেক্ষ রাজনীতির অনুসারী, তারা সেখানে একদিকে যারা ভোটে অংশ নিতে গেছেন, তারা অনেকেই বিএনপিকে বাছাই করেছেন জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ তারা যে অংশটিকে ধর্মভিত্তিক ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠী বলে মনে করে, সেই গোষ্ঠীটির থেকে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রকে বাঁচাতে অন্যদিকে তাদের পক্ষে এই সরকারের বিরোধিতায় সমালোচনায়, মানে তারেক রহমান সরকারের বিরোধিতায় সমালোচনায় কোনোভাবেই তাদের পক্ষে জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির পাশে গিয়ে দাঁড়ানো সম্ভব না। তারা কিছুতেই যেহেতু জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামীর রাজনীতিকে গ্রহণ করতে পারেন না, কাজেই একদিকে যেমন তারেক রহমানের সরকার তাদেরকে উদ্ধার করেছেন, তাদেরকে একরকমের রক্ষা করেছেন, বাংলাদেশকে একটা চরমপন্থায় যাওয়ার হাত থেকে রক্ষা করেছেন, ঠিক তেমনি ভাবে তারা যে বিরোধী দলটার চেহারা দেখতে চান সংসদে, রাজপথে, তার সঙ্গে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি মেলে না। এই দলটি একদিকে যেমন মানে তাদের বিপদটা হচ্ছে, বাংলাদেশের এই অংশের রাজনৈতিক সমর্থক নেতাকর্মীদের বিপদ হয়েছে যে এরা একদিকে যেমন চান যে বিএনপি বর্তমান ক্ষমতাসীন দল জামায়াতে ইসলামীকে শায়েস্তা করুক, জাতীয় নাগরিক পার্টিকে শায়েস্তা করুক, প্রয়োজনে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে শহীদ মিনারে উঠতে না দিক, শহীদ মিনারে যাওয়া আটকাক, তারা যুদ্ধাপরাধীদের দল বলে, তাদের ভাষায় তারা রাজাকারের দল বলে। কিন্তু অন্যদিকে তারা একটা সমালোচনা বিরোধিতার মধ্যে রাখতে চান বিএনপি সরকারকে, কারণ বিএনপি সরকারও আসলে তাদের আপন সরকার নয়, তাদের প্রথম পছন্দের রাজনৈতিক গোষ্ঠী যেমন নয়, তেমনি তারা মনে করেন বিএনপি সরকারকে নানা কারণে সমালোচনা করা দরকার, কিন্তু তারা তাদের কোনো রাজনৈতিক শক্তি বা গোষ্ঠী সংসদে, রাজপথে, পুরো রাজনৈতিক পরিসরের কোথাও ২০২৪ আগস্টের পর থেকে খুঁজে পাচ্ছেন না। রুমিন ফারহানা এককভাবে এত বড় দুর্দণ্ড প্রতাপশালী বিএনপি দলের বিপক্ষে দাঁড়িয়ে ব্রাহ্মণবাড়িয়ার মতো অত্যন্ত রক্ষণশীল এলাকায়, তার বাপের এলাকায় ফিরে গেছেন, যে এলাকায় একসময় তাকে বিএনপি নেতারা বলেছেন তিনি অতিথি, তিনি বিদেশি, সেই এলাকায় ফিরে গিয়ে তিনি রাজনৈতিকভাবে এমন সামর্থ্য শক্তি অর্জন করেছেন যে তিনি এককভাবে রাজনৈতিক প্রচারণা চালিয়ে গেছেন। পুরো নির্বাচনী প্রচারের সময়টায় তিনি শাড়ি পরেছেন, টিপ পরেছেন, গ্রামের মানুষের সঙ্গে মিশেছেন। বিএনপি শুধুমাত্র তাকে সমর্থন
দেওয়ার কারণে 200-র বেশি নেতাকর্মীকে বহিষ্কার করে দিয়েছে, কিন্তু বিএনপি এমনকি তার দল সামাল দিতে পারেনি। রুমিন ফারহানার জনপ্রিয়তার কাছে ওই 200 বহিষ্কৃত নেতাকর্মীও দল ছেড়ে বরং তার সাথে থেকেছেন। বিএনপি সকল নিষেধাজ্ঞা, সকল রকমের বাধাকে তুচ্ছ করে রুমিন ফারহানা বলেই গেছেন তিনি স্বতন্ত্র দাঁড়াবেন, তিনি স্বতন্ত্র দাঁড়িয়েছেন। বিএনপির নেতাকর্মী সমর্থকদের সমর্থন পেয়েছেন, সেখানকার নারীরা তাকে ব্যাপক হারে সমর্থন দিয়েছেন, সেখানকার শ্রমজীবী মানুষ সমর্থন দিয়েছেন। এবং প্রথম আলোর যে বিশ্লেষণ কি কারণে জয় পেলেন রুমিন ফারহানা, সেই বিশ্লেষণে প্রথম আলো বলছে রুমিন ফারহানার জয়ের পেছনে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদেরও ভূমিকা ছিল। তারা অনেকেই মামলা হামলা অত্যাচারে বিপর্যস্ত, তারা ভোট দিতে না পারলেও তাদের পরিবার পরিজনকে রুমিন ফারহানার পাশে দাঁড়াতে ভোট দিতে বলেছেন। এই যে পুরো এই সবগুলো পক্ষ যারা বাংলাদেশের রাজনীতিতে নারীকে দেখতে চায়, যারা বাংলাদেশের রাজনীতিতে আসলে মানে দলের সর্বোচ্চ পর্যায়ে কোনোদিন নারী যেতে পারবে না, নারী সবসময় সংরক্ষিত নারী আসনে নির্বাচন করবে, এরকম মেনে নেওয়া নারী চায় না, যারা বাংলাদেশের রাজনীতিতে প্রকৃতপক্ষে উচ্চকণ্ঠ নিজের মতামত প্রকাশকারী শাড়ি পরা টিপ পরা নারীকে দেখতে চান, তাদের একেবারে প্রিয় মুখ, তাদের যে রাজনৈতিক মানে আদর্শ লক্ষ্য উদ্দেশ্য তার প্রতীক হয়ে উঠেছেন রুমিন ফারহানা। সে কারণে এই যে রুমিন ফারহানাকে বিএনপির নেতাকর্মীরা বাধা দিয়েছে শহীদ মিনারে ফুল দিতে যেতে, এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে মানুষ সোচ্চার হয়ে উঠেছেন। রুমিন ফারহানা সাংবাদিকদের কাছে বলেছেন যে বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ হবে। এবং তার মানে তিনি কিন্তু জামায়াতে ইসলামী যা বলছে, জাতীয় নাগরিক পার্টি যা বলছে তাই বলছে। জাতীয় নাগরিক পার্টিও বলছে নির্বাচনের দিন থেকেই যে তাদের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে, জামায়াতে ইসলামী বলছে তাদের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, লুটপাট হচ্ছে, নারীদের ধর্ষণ করা হচ্ছে। কিন্তু সংবাদ মাধ্যম, মূলধারার সংবাদ মাধ্যম যেন সেগুলো সত্য কি মিথ্যা সেসব বিবেচনায় সময় দিচ্ছে কিংবা সেসব অভিযোগকে তেমন গুরুত্ব দিচ্ছে না। মানে জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী হালে পানি পাচ্ছে না তাদের নির্বাচন পরবর্তী সহিংসতা বিভিন্ন অভিযোগে। রুমিন ফারহানা কিন্তু সেই একই অভিযোগ তুলছেন, কিন্তু রুমিন ফারহানার এই যে বিএনপির নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে হবে সারা দেশে, এই অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। রুমিন ফারহানা এমনকি নির্বাচনে বিজয়ী হওয়ার দিনেও তিনি যখন প্রথম আলোতে সাক্ষাৎকার দিচ্ছেন তখন তিনি বলেছেন যে একদিকে যেমন বিএনপি থেকে তিনি জিতছেন এটা টের পাওয়ার পরেই তার সঙ্গে যোগাযোগ করা শুরু হয়েছিল যে তিনি দলে যদি আবারও ফিরতে চান, যোগাযোগ করতে চান, তাহলে হয়তো এমনকি মন্ত্রীপদও পেতে পারেন। রুমিন ফারহানা সংবাদ মাধ্যমকে বলেছেন যে তিনি একদিকে যেমন বলেছেন যে তিনি মন্ত্রীপদ পেলেও বিএনপিতে ফেরার কথা ভাবছেন না, কারণ বিএনপি যেরকম একটা চাঁদাবাজ দল, অত্যাচারী দলে পরিণত হয়েছে, এইরকম একটা চাঁদাবাজ অত্যাচারী দলে তিনি ফিরতে চান না। মানে বিএনপির ব্যাপারে এতটাই তিনি সোচ্চার হয়ে উঠেছেন। বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ার পর বিএনপি থেকে কিন্তু তিনি মনোনয়ন প্রত্যাশা করছিলেন। আর বিএনপির বিরুদ্ধে এই চাঁদাবাজির অভিযোগ, সন্ত্রাসের অভিযোগ কিন্তু পুরো মানে সময়কাল জুড়ে 2024-এর আগস্টের পর থেকেই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি তুলছে। কিন্তু যেহেতু ওই পক্ষের রাজনীতিকে একটা বিরাট অংশের মানুষ অনুমোদন করে না, কাজে তারা তখন বিএনপির এই সমালোচনায় তাদের সঙ্গে গলা মেলাতে পারে না। কিন্তু সংবাদ মাধ্যমে রুমিন ফারহানা তখন হয়ে ওঠেন সারা বাংলাদেশে বিএনপি কি করছে সেটার সবচেয়ে বৈধ সমালোচনাকারী। এবং রুমিন ফারহানা নির্বাচনে জয়লাভের পরেই তাই এটা পরিষ্কার করেন যে তিনি বিএনপিতে ফেরার কথা ভাবছেন না, কারণ এরকম একটা চাঁদাবাজ সন্ত্রাসী দলের ভেতরে তিনি ফিরতে চান না। এবং রুমিন ফারহানা নির্বাচনে জয়লাভ করার পর সংসদে শপথ গ্রহণ করতে গিয়ে বলেছেন যে তিনি 2018 যে সংসদে গিয়েছিলেন, নির্বাচনের পর 2019-এর সংসদে, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হওয়ার পরেও সংসদ সদস্য হিসেবে শপথ নেন নাই, কিন্তু রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে সেই সংসদে যোগ দিয়েছিলেন এবং সোচ্চার ছিলেন একজন বিরোধী দলীয় নেত্রী হিসেবে। তিনি এবার শপথ নিয়ে বলছেন যে তিনি কোনো পার্থক্য দেখেন না 2018 নির্বাচনের পরের সংসদ আর এই সংসদে, কারণ এবারেও অন্তত 30% আওয়ামী লীগের সমর্থকেরা ভোটে অংশগ্রহণ করতে পারে নাই। কাজে 2018 নির্বাচন যেমন বিএনপি অংশগ্রহণ ব্যতীত গঠিত হয়েছিল, ঠিক তেমনি এবারের সংসদও তিনি মনে করছেন যে 30% আওয়ামী লীগের অংশগ্রহণ ব্যতীত গঠিত হয়েছে। কাজে এদের সমর্থন ছাড়াই যে সংসদে যেতে হচ্ছে এটা মেনে নিতে হবে। এটার সাথে সাথে বাংলাদেশ ভারতের সংবাদ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রচারিত হয় যে একজন সাবেক বিএনপি নেত্রী বলছেন এবারের নির্বাচনে 30% আওয়ামী লীগ ভোটাররা ভোট দিতেই আসেন নাই। শহীদ মিনারে ছাত্রলীগ যে সাহসিকতার পরিচয় দিলেন সেইটা অবশ্যই আওয়ামী লীগের আমলের শিক্ষামন্ত্রী নওফেলের নেতৃত্বে আমি বলতে চাই। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের ক্ষমতায় না রাজপথেও যদি সক্রিয়ভাবে থাকতে পারতো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাহলে হয়তো বা আজকের আয়োজনটা ভিন্ন রকম হইতো। প্রচার প্রচারণা শুধুমাত্র ওই যে কেন্দ্রীয় শহীদ মিনার অথবা জেলাভিত্তিক শহীদ মিনারই নয়, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়েও আজকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার একটা ব্যবস্থা থাকতো এবং সেরকম পরিবেশ থাকতো। আওয়ামী লীগ নাই, ভিন্ন রকম একটা পরিবেশ দেখতেছি। কিন্তু এই মুহূর্তে আমার সামনে যে সংবাদটি আসছে সেই সংবাদটি পড়ার পরে আমার কাছে মনে হলো যে হ্যাঁ, আজকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে ছাত্রলীগ যে সাহসিকতার পরিচয় দিলেন সেইটা অবশ্যই আওয়ামী লীগের আমলের শিক্ষামন্ত্রী নওফেলের নেতৃত্বে আমি বলতে চাই। নিউজটা আপনাদেরকে পড়ে শোনাবো, পাশাপাশি আলোচনা বা বিশ্লেষণও করবো। এখানে শিরোনাম হলো শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ছাত্রলীগের। নিষিদ্ধ ছাত্রলীগের শ্রদ্ধা, এখানে নিষিদ্ধ শব্দটা আছে। শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি নিষিদ্ধ ছাত্রলীগের শ্রদ্ধা, এটা হলো শিরোনাম। হ্যাঁ ঠিক আছে, এখনো তো অধ্যাদেশ তুলে নেওয়া হয় নাই, এখনো ছাত্রলীগ নিষিদ্ধ আছে। নিষিদ্ধ থাকা অবস্থায় তারা যে শ্রদ্ধা জানাইতে ভুল করেন নাই এবং সেইটা যে ছড়িয়ে দিতেও ভুল করেন নাই, সেইটাই তার প্রমাণ। দেখেন, ফুল হাতে নিয়ে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে রয়েছেন চারজন। ছবিতে দেখেন ভাষা শহীদদের নামে তারা দিচ্ছেন স্লোগান। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার
4 নেতাকর্মীর ফুল দেওয়ার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অবশ্যই আমরা ভিডিওতে 4 জন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, যিনি ছবিটা তুলছেন বা ভিডিওটা করছেন তিনি একজন ব্যক্তি, অবশ্যই তিনি ছাত্রলীগের কোনো, তাহলে 5 জন। তাইলে এই যে 4-5 জন লোক ছাত্র মানুষ, তারা কিন্তু যুবক না, ছাত্রলীগ ছাত্র, তারা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গেছেন প্রথম প্রহরে। আর চট্টগ্রাম সেটা তো বুঝতেছেনি। শুক্রবার মধ্যরাতে শহীদ মিনারে ফুল দেওয়ার এই ভিডিও ও ছবি নিজের ফেসবুক পাতায় শেয়ার করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা মহিবুল হাসান চৌধুরী নওফেল। তাকে তো আপনারা ছিলেন, বর্তমানে তিনি ব্যাপকভাবে অ্যাক্টিভ আছেন এবং মানে দলের হয়ে তিনি কাজ করতেছেন। দেখেন, এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ যে আপনি ভালো কাজ করতে গেলেও যদি কোনোভাবে আপনার নামগন্ধ থাকে, আপনার ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ, আপনার সমস্যা ভয় থাকতে হবে। এরকম একটা পরিস্থিতি এখনো কিন্তু দূর হয় নাই। ভিডিও ছবি আপলোড করে লেখা হয়, অর্থাৎ সেখানে লিখছেন, চট্টগ্রাম নগর ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জার পক্ষ থেকে 21শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা। তাইলে এই যে একজন নেতা, আপনি বলবেন যে হ্যাঁ, যখন অবশ্যই তো সুদিন তাদের আসবে, তারা কার্যক্রম অবশ্যই রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে তারা কার্যক্রম করতে পারবে। যখন সুদিন আসবে তখন এরাই তো নেতৃত্ব দেবেন। এই যে সাহসিকতা, দুর্দিনে যারা সাহসিকতার পরিচয় দেন, সুদিনে তারাই তো সামনে নেতৃত্ব দেবেন, তাই না? এটাই তো বাস্তবতা। 21 সেকেন্ডের ভিডিওটি কোথা থেকে এবং কবে ধারণ করা হয়েছে তা স্পষ্ট ওখানে লেখা হয়নি। শহীদ মিনারের অবস্থান কোথায় তাও ফেসবুকের পোস্টে উল্লেখ করা হয়নি, কিন্তু এখানে তো বলা আছে, চট্টগ্রাম নগর ছাত্রলীগের। আচ্ছা, ফুল দিতে যাওয়া 4 জনকে ভাষা শহীদের প্রতি স্মরণে মানে স্লোগান দিচ্ছে, ফুল দিতে যাওয়া 4 জনকে ভাষা শহীদের স্মরণে ভয় করি না মরণে ইসলামিয়া কলেজ ছাত্রলীগ নেতা আমাদের শেখ মুজিব জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দেখা যায়। শুধু যে তারা গোপনে গেছেন, সেখানে গিয়া যে তারা ফুলের শ্রদ্ধা জানিয়ে আবার গোপনে নিঃশব্দে চলে আসছেন, না, সেখানে বজ্রকণ্ঠে আবার স্লোগানও দিচ্ছেন। তাহলে এটা কি সাহসিকতার পরিচয়? আর এখানে যে লেখা আছে 22 সেকেন্ডের ভিডিওটি কোথা থেকে এবং কবে ধারণ করা হয়েছে তা স্পষ্ট জানা যায়নি। অবশ্যই এটা তাদের তো একটু কৌশল অবলম্বন করতেই হবে যে কখন গেলেন, কোথায় শহীদ মিনার, কিন্তু জায়গায় উচ্চারণ করছেন ইসলামিয়া কলেজ ছাত্রলীগ। আবার নফেল এখানে ঠিক লিখছেন যে চট্টগ্রাম নগর ছাত্রলীগের জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক রনি মির্জার পক্ষ থেকে আছে, কিন্তু সময়ক্ষণ উল্লেখ করার তো প্রয়োজন নাই, কারণ তাদেরও একটা মানে সেফটির বিষয় আছে। তবে এই পরিস্থিতিটা আমার কাছে মানে এই যে ঘটনাটা মনে হয় যে আরও এই যে আজকে যে 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এইটাকে আরও মহিমান্বিত করে তুললো, আরও অনন্য মানে উঁচু পর্যায়ে নিয়ে গেল। মানে এইটা আপনি কি বলবেন যে একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের একটা ছাত্র সংগঠন, সেইটাকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। তাদেরকে শুধুমাত্র রাজনৈতিক কর্মকাণ্ড দেখতেই না, রাস্তাঘাটে যেখানেই দেখা যাক না কেন কোনো রকম একটা ছবি দেখা যাইতেছে যে অমুক নেতার সাথে তার ছবি, তাকে জেরা করে শারীরিক হেনস্থা এবং আইনের পুলিশের হাতে সুপর্দ করে, এমনও তো আমরা দেখছি যে পরীক্ষা দিতে গেছেন একজন শিক্ষার্থী, হয়তো বা তিনি ছাত্রলীগের কোনো এক সময় মিছিলে গেছেন, নয়তো বা তিনি কর্মী, কিন্তু পরীক্ষা দিতে গেছেন। তাইলে এরকম পরিস্থিতির মধ্যে তিনি পরীক্ষা দিতে গেছেন, অবশ্যই তার বুকে সৎ সাহস আছে যে তিনি কোনো অপকর্ম করেননি, কাউকে তিনি হেনস্থা করেননি। এই সাহস না থাকলে তো আর যাইতেন না। তাকে মাফ করা হলো শারীরিক হেনস্থা করে, পুলিশ এসে তাকে পরীক্ষা দেওয়ার জন্য পরিবেশ তৈরি করে দেওয়ার থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেলেন। এরকম ঘটনা আমরা